আমরা একটি শব্দের সাথে সবাই খুব বেশি পরিচিত এবং যে শব্দটির আবিষ্কার হয়েছিল মূলত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নামক বিপ্লব বা গণ অভ্যুত্থান নামক মেটিকুলাস ডিজাইনের আন্দোলনকে কেন্দ্র করে, এবং ওই শব্দটি হচ্ছে মেটিকুলাস ডিজাইন। এবং এই যে মেটিকুলাস ডিজাইন, এই ডিজাইনটি আমরা বাংলাদেশের আজকে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এই ডিজাইনেরই অংশ আমরা দেখতে পাচ্ছি। আপনি যে বিষয়টির অবতারণা করেছেন যে জাহাজে যে 7 জনকে হত্যা করা হলো লাইটার জাহাজে, লাইটার জাহাজগুলো মূলত হচ্ছে যে মাদার ভেসেল থেকে তারা মালামাল খালাস করে তারা পোর্টে নিয়ে আসে, এবং আমাদের যেহেতু মাদার ভেসেল গুলা গভীর মানে ডিপ সিতে আপনার তারা ওখানে নোঙ্গর করে, সেখান থেকে আমাদের পোর্টে মূলত লাইটার ভেসেল দিয়েই মালামালগুলো পোর্টে নিয়ে আসা হয়। আমরা দু দফায় আমরা দেখেছি যে পাকিস্তান থেকে দুটি জাহাজ এসেছে। প্রথম জাহাজে 370টি কন্টেনার ছিল এবং পরবর্তী যে জাহাজটি এসেছে সেটিতে আরো অধিক সংখ্যক কন্টেনার ছিল। এবং কেন উল্লেখ করার বিষয় হচ্ছে যে পাকিস্তান থেকে আগত জাহাজের যে কন্টেইনার গুলা, সেগুলার ব্যাপারে সেগুলোর চেকিং, সেগুলোর খালাস এবং সবগুলো খুব গোপনীয়তার সাথে করা হয়েছে। এমনকি কোনো কন্টেইনারকে আপনার চেক করা যাবে না এই মর্মেও একটি আপনার বন্দর কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠানো হয়েছে সরকারের তরফ থেকে। এখন এই বিষয়গুলো জনগণ সবকিছু মিলে আসলে উদ্বিগ্ন। জনগণ আসলে এই বিষয়গুলোকে নিয়ে নানাভাবে আপনার নানা প্রশ্ন করে চলেছে এবং জনগণের মনে আসলে নানা প্রশ্ন ইতিমধ্যে দেখা দিয়েছে। আমরা যদি এই 7 খুনের বিষয়টিকে একটু বিশ্লেষণ করি, সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমাদের এখানে এসে জমা হয়েছে। আপনারা দেখবেন অতি সম্প্রতি পাকিস্তান মুসলিম লীগের একজন নেতা, তিনি বাংলাদেশের ব্যাপার নিয়ে কথা খুব বেশি তিনি সোচ্চার। উনি কথা বলছেন বাংলাদেশের নানাভাবে সাহায্য সহযোগিতা করার জন্য উনি বেশ জোরালো ভূমিকা নিয়েছেন। পাকিস্তান আমাদেরকে নানা ধরনের সাহায্য সহযোগিতা করতে এগিয়ে এসেছে। হঠাৎ করে পাকিস্তান আমাদের এত বড় বন্ধু হয়ে গিয়েছে, বা পাকিস্তানের সাথে আমাদের এত বেশি বাণিজ্য ছিল যেটা আমরা স্বাধীনতার 53 বছরে আমরা কোনোদিন দেখিনি। শুধু আওয়ামী লীগ সরকার কেন, কোন সরকারের আমলে পাকিস্তান থেকে তো আসলে এইভাবে সরাসরি পণ্য নিয়ে বাংলাদেশে কোনো জাহাজ আসেনি। এটা যদি বিগত 15 বছর না আসতো তাহলে আমরা বুঝতাম, বাট বিষয়টি ছিল বিগত 53 বছরে পাকিস্তান থেকে সরাসরি কোনো জাহাজ বাংলাদেশে আসেনি। তাহলে এই ঘটনাটি মাধ্যমে আমরা কি বুঝতে পারি? এটা কি মেটিকুলাসলি ডিজাইনের একটি অংশ, পাকিস্তান থেকে জাহাজে করে মালামাল নিয়ে আসা এবং সেই জাহাজকে বিনা বাধায় চিটাগং পোর্টে নিয়ে আসা, এবং চিটাগংয়ে যে পণ্য খালাস হবে সেগুলো অত্যন্ত গোপনীয়তার সাথে খালাস হবে, যেগুলোকে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, যেগুলোকে নিয়ে কোনো ধরনের যাচাই বাছাই করা যাবে না, এবং এই কন্টেনারে কি আছে সেটাও আমরা কেউ দেখতে পাচ্ছি না। এই যে বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে, এই যে বিষয়গুলো আমরা দেখছি, সেগুলো কি প্রশ্নের উদ্বেগ করে না? এখন যে র্যাবের যিনি সাজানো নাটকটি আমরা যে দেখলাম, যে স্ক্রিপ্টটি যিনি পাঠ করেছেন একজন অফিসার, আমি এই প্রথম র্যাবের কোন অফিসারকে এইরকম একটু উসখুসু অফিসার বলবো তাকে দেখলাম। আপনারা তার চেহারা যদি দেখেন, তার চুল বা তার অবয়ব দেখলে কি মনে হয় তিনি সামরিক বাহিনীতে কোনো কর্মরত অফিসার? একজন সামরিক বাহিনীর কর্মরত অফিসারের চুল কি এরকম থাকে? এবং তিনি যে কথাগুলো বলছিলেন, তার কথাতে মনে হচ্ছে না যে তার কথায় যথেষ্ট যুক্তিযুক্ত কোনো কারণ আছে, এবং তিনি যে তথ্যগুলো দিচ্ছিলেন সে তথ্যগুলো তখনও অসংলগ্নই মনে হয়েছে, যার কারণে এই প্রশ্নটি সবার মনে আসলে উদ্বেগের সৃষ্টি করেছে যে একজন মানুষ কি করে 7 জন মানুষকে হত্যা করে। যদি তার বেতন সংক্রান্ত যে ঝামেলাটি তারা সামনে এনেছেন, তো বেতন সংক্রান্ত খবরে 7 জন বলা হলেও ভিডিওটা আমি দেখেছি 12 জনের উপরে ছিল লাশ। সেটা যেহেতু এখনো আসেনি, সেটা যেহেতু এখনো আসেনি, যেহেতু মিডিয়া এখন সেলফ সেন্সরশিপে চলছে, আমরা অনেক তথ্য আসলে খুঁজে পাচ্ছি না। তো আমি 7 জনই ধরে নিলাম। তো একজন মানুষ কি করে 7 জনকে হত্যা করে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তার সাথে বেতন ভাতা সংক্রান্ত যদি কোনো জটিলতা থেকে থাকে সেটা মালিকের আছে, অন্যান্য লোকজনের তো এটার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে একজনকে সে তো হত্যা করলে মালিক কেই করবে, কিন্তু বাকি 6 জনকে কেন হত্যা করা হলো? আর
ঘুমের ওষুধ খাইয়ে দিল, সবাই ঘুমিয়ে পড়লো, আর সে বিনা বাধায় সে হত্যা করে আবার ওখান থেকে সে কোনো কিছু না নিয়ে সে চলে গেল। তার যদি বেতন ভাতায় মূল উদ্দেশ্য হতো, তাহলে তো সে ওখানে যে আপনার গুরুত্বপূর্ণ মালামাল বা যেগুলো সে পরবর্তীতে বিক্রি করে টাকাটা সে সমন্বয় করতে পারতো, সেটাও নিয়ে নিতে পারতো, সারগুলো নিয়ে নেয়নি। তাহলে এই যে প্রত্যেকটা জিনিস এখানে ঘটে চলছে, প্রত্যেকটা জিনিসই আসলে মেটিকুলাসলি প্ল্যানের একটি অংশ। এবং আমরা যখন দেখি পাকিস্তান বাংলাদেশকে সহায়তা করতে নানাভাবে এগিয়ে এসেছে, এবং আমাদের বাংলাদেশে এখন অনেক বেশি পাকিস্তানি প্রেমিকের জন্ম হয়েছে, পাকিস্তানি রুহানি আত্মাদের সন্তানদের অনেক লম্ফজম্প আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। এই রুহানি আত্মার সন্তানেরা বাংলাদেশকে পাকিস্তান বানানোর যে পায়তারা সৃষ্টি করেছেন, এবং সেই দিকে বাংলাদেশ আসলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এবং এর পিছনে অনেকগুলো কারণ আমরা আসলে খুঁজে পাই। প্রথমত আপনারা দেখেন, এই যে জুলাই আগস্ট যে আন্দোলনটি, সে আন্দোলনটি শুধুমাত্র একটি সামান্য কোটা সংস্কার বা কোটা বিরোধী আন্দোলন ছিল। এবং এই পর্যন্ত বাংলাদেশে যত আন্দোলন বা গণ অভ্যুত্থান আমরা যাই বলি না কেন, এই ধরনের ঘটনা ঘটার পরে কখনো কি আপনারা কেউ দেখেছেন যে এইভাবে নগ্নভাবে বাংলাদেশে আপনার সরকারি স্থাপনার উপর অগ্নিসংযোগ করা হয়েছিল? আপনারা কি এইভাবে দেখেছেন যে একসাথে 450টির উপরে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল? আপনারা কি এরকম দেখেছেন বাংলাদেশে যে মহান মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্নকে ধ্বংস করা হয়েছিল? আপনারা কি এইরকম কোনো ঘটনা দেখেছেন বাংলাদেশে এই ধরনের গণ অভ্যুত্থান বা আন্দোলন হওয়ার পরে একটি দলের নেতা কর্মীদেরকে নির্মম নৃশংসভাবে মব লিঞ্চিং এর মাধ্যমে হত্যা করা হয়, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়, মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে অবমাননা করা হয়, এবং মিডিয়াতে সরাসরি এসে জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য আপনার হুঙ্কার দেওয়া হয়? 16 ডিসেম্বর বিজয় দিবস মানি না বলে মিডিয়াতে এসে তারা নানা ধরনের কথাবার্তা বলছে, তাদের বিরুদ্ধে দেশদ্রোহী হয় না, রাষ্ট্রদ্রোহী হয় না, যারা 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস মানে না, কিন্তু ওই যে জাতীয় পতাকার উপরে কে গেরুয়া পতাকা টাঙ্গিয়েছে সেজন্য চিন্ময় কৃষ্ণর নামে দেশদ্রোহী হবে মামলা হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। কিন্তু যারা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে 1971-এর 16 ডিসেম্বরকে অস্বীকার করে মিডিয়াতে বক্তব্য দিল, তারা দেশদ্রোহী না। এবং তথাকথিত এই যে নতুন কিছু পার্টি যারা হয়েছে, রাজনৈতিক দল যারা নির্বাচন সংস্কার কমিশনে গিয়ে রাষ্ট্রর নাম পরিবর্তনের জন্য প্রস্তাব করে আসে, তাদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হয় না, তারা রাষ্ট্রদ্রোহী হয় না। বাংলাদেশের নাম পরিবর্তনের জন্য যারা নির্বাচন কমিশনে গিয়ে নতুন দেশের নাম প্রস্তাব করে আসে, সেটা রাষ্ট্রদ্রোহী না, সেটা দেশদ্রোহী না। দেশদ্রোহী কি? ওই চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি জানেনও না কারা ওই পতাকা টাঙ্গিয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে। যারা জাতীয় পতাকা পায়ের নিচে দিয়ে নামাজ পড়ে, তাদের রাষ্ট্রদ্রোহ মামলা হয় না। যারা কালো পতাকার মধ্যে কালেমা লেখা পতাকা লিখে বাংলাদেশে মিছিল করে হিজবুত তাহরীর সদস্য, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় না। যে সংগঠনটি এখনো নিষিদ্ধ, যারা প্রকাশ্যে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিতে পারে না। যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায়, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে না। মামলাটি হবে কাদের বিরুদ্ধে? যারা 71-কে ধারণ করে, যারা মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে, যারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে, তাদের বিরুদ্ধে মামলা হবে। এবং এই যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে, এই ঘটনাগুলোর ধারাবাহিকতা যদি আপনারা দেখেন, সেটা থেকে আপনারা স্পষ্টত একটি জিনিস বুঝতে পারবেন, সেটা হচ্ছে বাংলাদেশ এখন তথাকথিত সন্ত্রাসী মৌলবাদী জঙ্গিদের হাতে এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ। এবং আমরা পররাষ্ট্র উপদেষ্টার 2-3টি প্রেস কনফারেন্স দেখলে আমরা বুঝতে পারি, তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশের যে সীমানা আছে, সেই সীমানা এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই। কারণ আমাদের 3 দিকে ভারত এবং একদিকে হচ্ছে মিয়ানমার, এবং ওই মিয়ানমারের রাখাইন অঞ্চলে 270 কিলোমিটারের মতো সীমান্ত আপনার বিদ্রোহী গোষ্ঠীদের হাতে চলে গেছে। এবং গত 4 মাসে 1 লক্ষের উপরে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, এবং কোনোভাবে এই অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। তাহলে প্রত্যেকটি জিনিস যেভাবে বাংলাদেশে এখন ঘটে চলেছে, সেগুলো কি মেটিকুলাসলি ডিজাইনের অংশ না? একটি আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন,
সেখানে রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে কেন আজকে টানাপোড়েন তৈরি হয়েছে? আজকে কেন রাষ্ট্রকে ক্ষতবিক্ষত করতে হচ্ছে?